হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো ছোট একটা টপিকস নিয়ে প্রতিদিনের মতোই, সেটা হলো রাইট কর্নারি আর্টারি ব্লক হলে কি কি কনসিকুয়েন্স হতে পারে। একটা পেশেন্টের আমরা জানি যে দুটো মেইন কর্নারি আর্টারি থাকে, একটা হলো রাইট কর্নারি আর্টারি আর একটা হলো লেফট কর্নারি আর্টারি। তো কারো যদি রাইট কর্নারি আর্টারি ব্লক হয় তাহলে সে কি কি কনসিকুয়েন্স নিয়ে আপনার কাছে আসবে, কিংবা একটা পেশেন্টের কি কি সাইন সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে এই লোকটার রাইট কর্নারি আর্টারি ব্লক হয়েছে। তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? তো তার আগে আমরা হার্টের আর্টারি সাপ্লাইটা নিয়ে একটু কথা বলি। আর্টারি সাপ্লাইটা নিয়ে একটু কথা বলবো। সেটা হলো, আমরা জানি আমাদের যে হার্টের যে সাপ্লাইটা, আর্টারি সাপ্লাইটা, সেটা করোনারি আর্টারি দেয়। এবং আমাদের দুটো করোনারি আর্টারি থাকে, মেইন দুটো করোনারি আর্টারি, একটা হলো লেফট করোনারি আর্টারি আর একটা হলো রাইট করোনারি আর্টারি। এবং এই করোনারি আর্টারির একটা পিকুলারিটি হলো, আমাদের শরীরের যতগুলো ভেসেল আছে, আর্টারি আছে, সেই আর্টারিগুলো দিয়ে সাধারণত হার্টের যখন সিস্টেলি চলে, সিস্টেলির সময় আর্টারির ভেতর দিয়ে সাধারণত ব্লাড ফ্লো হয়। অন্য সব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মানে অন্য সব আর্টারিগুলোতে, যত আর্টারি, ক্যারোটিড আর্টারি বলেন, মেসেন্টারিক আর্টারি বলেন, যত আর্টারি আছে, ফিমোরাল আর্টারি বলেন, ব্র্যাকিয়াল আর্টারি বলেন, সব কিছুতে মেইনলি ব্লাড ফ্লোটা হয় হলো সিস্টেলির সময়। শুধু একমাত্র করোনারি আর্টারির ক্ষেত্রে আমাদের ব্লাড ফ্লোটা হয় করোনারি আর্টারিতে ডায়াস্টোলের সময়। মনে থাকবে তো। এটার একটা পিকুলিয়ারিটি কি তাহলে? পিকুলিয়ারিটি কি করোনারি আর্টারির? একটা ইম্পর্টেন্ট পিকুলারিটি হলো, এখানে ডায়াস্টলে করোনারি আর্টারি দিয়ে কিন্তু ব্লাড ফ্লো হয়, সিস্টেলের সময় হয় না। তার মানে যেসব পেশেন্টরা, আমরা ইনফর্মাল কথা বলবো, কোনো গোছায় প্ল্যান করে অ্যাপিটাইজার এগুলো কিছু না, আমরা এখানে ভাই ব্রাদার মিলে বসছি, আমরা কথা বলবো, কথা যে দিকে যায়, ঠিক আছে, কথা যে দিকে যায়, এটাই আমার মনে হয় বেশি মজা লাগবে। তো তার মানে যেহেতু ডায়াস্টলে করোনারি আর্টারির ভেতর দিয়ে ব্লাড ফ্লো হয় আমরা জানি, সুতরাং কারো যদি হার্টে ভালো মতো ডায়াস্টল না হয়, তার মানে আমরা বুঝতে পারতেছি যে যার ডায়াস্টল ভালো মতো হবে না, তার করোনারি আর্টারি দিয়ে ব্লাড ফ্লো ভালো হবে না। কারণ আমরা জানি যে ডায়াস্টলই মেইনলি করোনারি আর্টারি দিয়ে ব্লাড ফ্লো হয়। তার মানে যার ডায়াস্টলিক ফেইলিওর আছে, তার মানে ডায়াস্টল তার ভালো মতো হচ্ছে না, তার মানে করোনারি আর্টারি দিয়ে তার ব্লাড ফ্লো ভালো মতো হচ্ছে না। ডায়াস্টলিক কিছু ফেইলিওরের নাম বলতে পারবেন? ডায়াস্টল মানে হলো হার্টের ভেন্ট্রিকেলগুলো যখন রিল্যাক্স করে, সেটা হলো ডায়াস্টল, ঠিক আছে? আর হার্টের ভেন্ট্রিকেল যখন কন্ট্রাকশন করে, সেটা হলো সিস্টল বা সিস্টলি ডায়াস্টলি, অনেকভাবে বলা হয়। তো আপনারা কি ডায়াস্টলিক ফেইলিওরের নাম বলতে পারবেন দু একটা? যেমন ডায়াস্টলিক ফেইলিওর হতে পারে আপনার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। এক্ষেত্রে লেফট ভেন্ট্রিকেলের মাসেল এতটা বেশি থিক হয়ে যায় যে সেই মাসেল থিক এবং স্টিপ হয়ে যায় যে সে আর ডাইলেট হতে পারে না। এরপর আছে পেরিকার্ডিয়াল ইফিউশন, এরপরে আছে পেরিকার্ডাইটিস, ক্রনিক পেরিকার্ডাইটিস, এরপরে আছে কিছু ডিজিজ, মেটাবলিক ডিজিজ লাইক হেমোক্রোমাটোসিসে আয়রন গিয়ে হার্টের মাসেলে জমা হয় এবং এতে হার্টের মাসেলগুলো আপনার ডায়াস্টল করার, মানে রেস্ট্রিকটিভ হয়ে যায়, ফাইব্রোস্ট হয়ে যায় এবং তার ডায়াস্টল করার ক্যাপাবিলিটি কমে যায়। এগুলোকে আমরা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিও বলতে পারি। যাই হোক, অ্যামাইলয়েডোসিস, রাইট অ্যান্সার, অ্যামাইলয়েডোসিসও তাই। অ্যামাইলয়েড মানে হলো অ্যাবনর্মাল প্রোটিন, যেটা ইনফ্লামেশনের পরিপ্রেক্ষিতে লিভার তৈরি করে। এই অ্যাবনর্মাল প্রোটিন যখন আমাদের হার্টের মাসেলে জমা হয়, তখন হার্টের মাসেল শক্ত হয়ে যায়, তার রিল্যাক্স করার মতো ক্ষমতা আগের মতো থাকে না। তো যাই হোক, আমরা এটা জানলাম যে ডায়াস্টলিক ফেইলিওর কী কী কারণে হতে পারে। ওকে, ফাইন। তো এখন আমরা একটু হার্টের আর্টারি সাপ্লাইটা সম্পর্কে একটু টেরিটোরিয়াল কথাবার্তা বলি, ঠিক আছে? টেরিটোরিয়াল কথাবার্তার মধ্যে আমাদের হার্টের দুটো করোনারি আর্টারি আছে, আমরা জানি লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি। তো লেফট করোনারি আর্টারির মেইন সাপ্লাই এরিয়াটা হলো, এক কথায় যদি বলি, যে অ্যান্টেরিয়র হার্ট, অর্থাৎ হার্টের কয়টা সার্ফেস আছে? অ্যান্টেরিয়র সার্ফেস, ইনফেরিয়র সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেস। আমরা এই যে
হাতে নিতাম, হাতে নিয়ে বলতাম যে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য হার্ট, ইনফেরিয়র সারফেস অফ দ্য হার্ট, পোস্টেরিয়র সারফেস অফ দ্য হার্ট। তার মানে হার্টের মেইনলি 3টা সারফেস আছে। ওকে, তো এই অ্যান্টেরিয়র সারফেসটা মেইনলি সাপ্লাই পেয়ে থাকে হলো লেফট কর্নারি আর্টারি থেকে। অ্যান্টেরিয়র সারফেস আর ল্যাটারাল সারফেসটাও, ল্যাটারাল সারফেস অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার ল্যাটারাল পার্ট, এইটাও সাধারণত লেফট কর্নারি আর্টারি থেকে সাপ্লাই পেয়ে থাকে। আমি যদি আরেকটুভাবে বলি যে লেফট কর্নারি আর্টারি 2 ভাগে ভাগ হয়। লেফট সার্কামপ্লেক্স ব্রাঞ্চ, যেটা আপনার এটা যদি হার্ট হয়, ঠিক আছে, লেফট সার্কামপ্লেক্স ব্রাঞ্চ আপনার এই যে ল্যাটারাল পার্ট দিয়ে নিচে চলে যায় হার্টের, অর্থাৎ সে কিন্তু ল্যাটারাল সারফেসটাকে সাপ্লাই দেয়, লেফট সার্কামপ্লেক্স ব্রাঞ্চ। আর আরেকটা আছে হলো অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ। এই লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চটা মেনলি আপনার অ্যান্টেরিয়র হার্টকে সাপ্লাই দিয়ে থাকে, অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য হার্ট বা অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য হার্ট। এখন আমরা আছি যে তাহলে রাইট ভেন্ট্রিকেল কাকে সাপ্লাই দেয়? রাইট ভেন্ট্রিকেল মেইনলি সাপ্লাই দেয় ইনফেরিয়র সারফেসকে, ইনফেরিয়র সারফেস অফ দ্য হার্ট। দ্বিতীয়ত পোস্টেরিয়র সারফেস অফ দ্য হার্ট। ঠিক আছে, কাকে কাকে সাপ্লাই দেয় মনে রাখবেন। হার্টের রাইট কর্নারি আর্টারি কাকে কাকে সাপ্লাই দিচ্ছে? ইনফেরিয়র সারফেস অফ দ্য হার্ট, আর এইদিকে পোস্টেরিয়র সারফেস অফ দ্য হার্ট। এবং একটা ইম্পর্টেন্ট কথা হলো, সে আর একটা জায়গাকে সাপ্লাই দেয়, সেটা হলো আমাদের কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, অর্থাৎ এসএ নোড এবং এভি নোডকে। দেখা গিয়েছে যে 60% কেসে এসএ নোড তার সাপ্লাই পেয়ে থাকে হলো রাইট কর্নারি আর্টারি থেকে। ব্যাপারটা কিন্তু এরকম না যে একটা হার্টের 60% সাপ্লাই আসতেছে রাইট কর্নারি আর্টারি থেকে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে 100 জনের মধ্যে 60 জনের এসএ নোডই সাপ্লাই পায় হলো রাইট কর্নারি আর্টারি থেকে, এবং এভি নোড সাধারণত রাইট কর্নারি আর্টারি থেকে সাপ্লাই পায় 90%। অর্থাৎ 100 জনের মধ্যে 90 জনের এভি নোডই রাইট কর্নারি আর্টারি থেকে সাপ্লাই পেয়ে থাকে। এখন এর মধ্যে আবার একটা কথা আছে, যেমন অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ আছে, ঠিক একইভাবে পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চও আছে। অ্যান্টেরিয়র যেমন ডিসেন্ডিং ব্রাঞ্চ থাকে, ঠিক একইভাবে হার্টের পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চও থাকে। তো আপনারা একটা কথা অনেক সময় শুনেছেন ছোটবেলায় পড়ার সময়, যে রাইট ডোমিনেন্স হার্ট, ঠিক আছে, তারপর লেফট ডোমিনেন্ট হার্ট। এটার নামকরণ কিভাবে আসে? এই পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, যেটাকে আমরা করোনারি ডোমিনেন্স বলি, এই পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ যে করোনারি আর্টারি থেকে সাপ্লাই পেয়ে থাকে তাকে সেই ডোমিনেন্স বলা হয়। যেমন 85% ক্ষেত্রে পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ হার্ট, পোস্টেরিয়র ডিসেন্ডিং করোনারি আর্টারি 85% ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ হয়। তাহলে আবার বলছি, একটু বোঝেন। অ্যান্টেরিয়র মানে আপনার যেমন অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ আছে, ঠিক একইভাবে পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চও আছে হার্টের করোনারি সাপ্লাইতে। তো এই পোস্টেরিয়র ডিসেন্ডিং করোনারি আর্টারি, যে করোনারি আর্টারি ব্রাঞ্চ হয় তাকে বলা হয় সেই ডোমিনেন্ট, সেই করোনারি ডোমিনেন্ট। যেমন 85% ক্ষেত্রে এটা রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ হয়। এই জন্য আমরা বলতে পারি যে 85% কেসে আমাদের হার্ট হলো রাইট করোনারি ডোমিনেন্ট। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম। এখন এখান থেকে আরেকটা কথা বলে রাখি, যে কোন কোন এরিয়াগুলো আপনার তাহলে রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই পাচ্ছে। ইনফেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, তারপরে আপনার কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, বিশেষ করে এভি নোড, এবং আর একটা জিনিস মনে রাখবেন, রাইট করোনারি আর্টারি যেহেতু, সে অবশ্যই রাইট ভেন্ট্রিকেলকে সাপ্লাই দিবে। এতে কি কোনো ডাউট আছে? অর্থাৎ বেশ ভালো পোর্শন অফ দ্য রাইট ভেন্ট্রিকেল এটা সাপ্লাই পাচ্ছে হলো রাইট করোনারি আর্টারি থেকে। এখন এই জিনিসগুলো আপনি মাথার মধ্যে ঢুকোতে থাকেন, ঢুকিয়ে চিন্তা করেন, যদি এখন রাইট করোনারি আর্টারি ব্লক হয় তাহলে কি কি নিয়ে আপনার কাছে পেশেন্ট আসবে। তাহলে আমরা কিন্তু এরিয়াগুলো বুঝে ফেলেছি, যে ইনফেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, অ্যান্ড সর্বোপরি হলো রাইট ভেন্ট্রিকেল, আর হলো কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। এগুলো হলো কোথা থেকে সাপ্লাই পাচ্ছে? রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই পাচ্ছে। ওকে, ফাইন। তো এখন কোনো কারণে, তার মানে যদি
রাইট করোনারি আর্টারি ব্লক হয়, কোনো কারণে যদি কারো রাইট করোনারি আর্টারি ব্লক হয়, তাহলে সে কী কী ফিচার নিয়ে আসবে? 4টা জিনিস মনে রাখতে হবে। একটা হলো ইনফিরিয়র এমআই, কারণ ইনফিরিয়র সারফেসে ব্লাড যাচ্ছে না, তার মানে 1 নম্বর ইনফিরিয়র এমআই। 2 নম্বর হলো পোস্টেরিয়র এমআই থাকতে পারে তার, কারণ পোস্টেরিয়র সারফেস আপনার রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই পেয়ে থাকে। 3 নম্বর হলো রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন, কারণ রাইট ভেন্ট্রিকেল রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই পায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কন্ডাক্টিং সিস্টেম, বিশেষ করে এভি নোড যেহেতু 90% মানুষের ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি থেকে আসে, সুতরাং রাইট করোনারি আর্টারি ব্লক হলে এভি নোডের ইনফ্রাকশন হতে পারে। এভি নোডের ইনফ্রাকশন হলে কি হবে? এভি নোডের ইনফ্রাকশন হলে কি হবে? হার্ট ব্লক হবে। আমরা যেটাকে বলি হার্ট ব্লক, অর্থাৎ কমপ্লিট হার্ট ব্লক হতে পারে পেশেন্টের। চিন্তা করেন, আমরা নর্মালি জানি আমাদের অ্যাট্রিয়াম থেকে ইম্পালস, এসএ নোডে ইম্পালস তৈরি হয়, সেগুলো অ্যাট্রিয়াম ডিপোলারাইজড করে, তারপরে সেগুলো আলটিমেটলি এভি নোড দিয়ে ভেন্ট্রিকেলে আসে। এখন যদি এভি নোডই নষ্ট হয়ে যায়, তাহলে ব্যাপারটা কি হবে? এসএ নোডের মতো ইম্পালস তৈরি করবে এবং অ্যাট্রিয়ামের মতো বিট করবে। অ্যাট্রিয়ামের কোনো বিট কিন্তু ভেন্ট্রিকেলে আসতে পারবে না, কারণ এভি নোড নষ্ট। আবার এভি নোড যেহেতু নষ্ট, এভি নোডের পরে থাকে হলো কন্ডাক্টিং সিস্টেম, হলো বান্ডেল ব্রাঞ্চ। তার মানে এখন ভেন্ট্রিকেল কার ইম্পালসে চলবে? আপনার ধারণা কি? এখন ভেন্ট্রিকেল কার ইম্পালসে চলবে? তার মানে অ্যাট্রিয়াম কিন্তু এসএ নোডের ইম্পালসে চলবে এবং কোনো অ্যাট্রিয়াল ইম্পালস ভেন্ট্রিকেলে কিন্তু আসবে না, কারণ এভি নোড নষ্ট হয়ে গেছে। তাহলে ভেন্ট্রিকেল এখন কার ইম্পালসে চলবে? আমরা একটা জিনিস জানি যে হার্টের কন্ডাক্টিং সিস্টেমের যে কোনো পার্টের, ইভেন হার্টের যে কোনো মাসেলের অটোমেটিসিটি ক্ষমতা থাকে। অটোমেটিসিটি মানে নিজের ইম্পালস নিজে তৈরি করার ক্ষমতা। তার মানে যেহেতু এভি নোড নষ্ট হয়ে গেছে, তার মানে নেক্সট কমান্ডে যে আছে সে হলো বান্ডেল ব্রাঞ্চ। তার মানে আমার হার্টের ভেন্ট্রিকেলগুলো এখন বান্ডেল ব্রাঞ্চের ইম্পালসে বিট করতে থাকবে। এবং বান্ডেল ব্রাঞ্চের ইম্পালস রেট কত? আমরা জানি এসএ নোডের ইম্পালস রেট হলো 80, এভি নোডের হলো 60, 50 থেকে 60, আর বান্ডেল ব্রাঞ্চের হলো 30 থেকে 40। তার মানে ভেন্ট্রিকেল 30 থেকে 40 বিটে চলবে, আর অ্যাট্রিয়াম এসএ নোডের 90 বিট বা 80 বিটে চলবে। তার মানে এদের দুইজনের মধ্যে কোনো সিনক্রনি থাকবে কি? দুইজনের মধ্যে কি কোনো সিনক্রোনাইজড কোনো রিলেশন থাকবে? থাকবে না। এইটাকে আমরা বলি হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসঅ্যাসোসিয়েশন, লাইক ব্রেকআপ। অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে একজন আরেকজনকে ফলো করে, যখন ব্রেকআপ হয়ে যায় কিংবা ডিভোর্স হয়ে যায়, দুইজন দুই দিকে চলে। ঠিক একইভাবে অ্যাট্রিয়ামের মতো বিট করবে, ভেন্ট্রিকেলের মতো বিট করবে। এবং ভেন্ট্রিকুলার রেট কত হবে তাহলে এই ক্ষেত্রে বলেন তো? আপনারা কি বুঝতে পারতেছেন কথাগুলো, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? তাহলে এই পেশেন্টের ভেন্ট্রিকুলার রেট কত হতে পারে? এই পেশেন্টের ভেন্ট্রিকুলার রেট হবে হলো ইম্পালস রেট অফ দ্য বান্ডেল ব্রাঞ্চ, অর্থাৎ 40 বিট। তার মানে আমরা এই জন্য কিন্তু ইনফিরিয়র এমআই এর পেশেন্টের সাথে হার্ট ব্লকের ফিচার পেয়ে থাকি অনেক সময়। এর সাথে পোস্টেরিয়র এমআই থাকতে পারে এবং রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন থাকতে পারে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, এই জিনিসটা খুব মজার। 30 থেকে 40, এখন একটা পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হলে কি কি সাইন সিমটম আপনি পেতে পারেন? তার আগে আমি একটা কথা বলি, রাইট ভেন্ট্রিকেল কাজ করে একটা কন্ডিউট হিসেবে। বডির সমস্ত ব্লাড এসে রাইট এট্রিয়ামে পৌঁছায় এবং সেখান থেকে সেগুলো রাইট ভেন্ট্রিকেলে যায় এবং রাইট ভেন্ট্রিকেল থেকে সেটা পালমোনারি আর্টারি দিয়ে, লাং দিয়ে আলটিমেটলি কিন্তু লেফট ভেন্ট্রিকেলে আসে এবং লেফট ভেন্ট্রিকেলে কন্ট্রাকশনের মাধ্যমে সেই ব্লাডটা পুরো বডিতে আমাদের ছড়ায় পড়ে। তার মানে আমাকে একটা কথা বলতে পারেন আপনারা, যদি রাইট ভেন্ট্রিকেল ভালো মতো কন্ট্রাকশন করতে না পারে, তাহলে কি ব্লাড লেফট ভেন্ট্রিকেলে যেতে পারবে? এই জিনিসটা মাথা ঠান্ডা করে চিন্তা করেন। যদি রাইট ভেন্ট্রিকেল ভালো মতো কন্ট্রাকশন না করে, তাহলে তো রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডগুলো লাঙে যেতে পারবে না। লাঙে যদি না যায়, তাহলে লাং থেকে তো লেফট অ্যাট্রিয়াম এবং সর্বোপরি
পরবর্তীতে লেফট ভেন্ট্রিকেলে আসতে পারবে না। তার মানে রাইট ভেন্ট্রিকেলের ফেইলিওর মানে আলটিমেটলি কার ফেইলিওর? রাইট ভেন্ট্রিকেল যদি ভালো মতো কন্ট্রাকশন না করতে পারে বা কার্ডিয়াক আউটপুট ভালো মতো না দিতে পারে, তাহলে আলটিমেটলি কে হ্যাম্পার্ড হবে? আমার লেফট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুট হ্যাম্পার্ড হবে। নর্মালি একটা জিনিস চিন্তা করেন, ধরেন একটা পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্র্যাকশন হয়ে গেছে, তাহলে তার কি আর কন্ট্রাকশন করার ক্যাপাবিলিটি আগের মতো থাকবে? থাকবে না। তার মানে ব্লাডগুলো এসে কোথায় জমা হবে? রাইট ভেন্ট্রিকেলে জমা হবে, কিন্তু সে কন্ট্রাকশন করতে পারতেছে না। তার মানে ব্লাড কিন্তু রাইট ভেন্ট্রিকেল থেকে আলটিমেটলি লেফট ভেন্ট্রিকেলে আসতে পারতেছে না। সেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকেলের কার্ডিয়াক আউটপুট কি বাড়বে না কমবে? সেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকেলের কার্ডিয়াক আউটপুট কিন্তু কমবে। অর্থাৎ পেশেন্ট কার্ডিয়াক আউটপুট কমা মানে হলো ব্লাড প্রেশার কমা। তার মানে পেশেন্ট কি নিয়ে আসবে আপনার কাছে? হাইপোটেনশন নিয়ে আসবে, লো বিপি নিয়ে আসবে। এবং এর সাথে যেহেতু রাইট ভেন্ট্রিকেল কনজেস্টেড হয়ে আছে, তার কন্ট্রাকশন করার ক্যাপাবিলিটি নাই, সুতরাং রাইট ভেন্ট্রিকেল কনজেস্টেড হলে আলটিমেটলি রাইট অ্যাট্রিয়ামও কনজেস্টেড হবে, কারণ সে নিচের দিকে ব্লাড দিতে পারতেছে না, কারণ রাইট ভেন্ট্রিকেল অলরেডি কনজেস্টেড। তার মানে রাইট অ্যাট্রিয়াম কনজেস্টেড হয়ে যাবে। আর রাইট অ্যাট্রিয়াম কনজেস্টেড হওয়া মানে হলো উপর থেকে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড নিচের দিকে আসতে পারবে না, অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা কনজেস্টেড, এবং সাবসিকুয়েন্টলি জুগুলার ভেইন থেকে ব্লাড নিচের দিকে আসতে পারবে না, অর্থাৎ জুগুলার ভেইনও কনজেস্টেড হবে, যেটাকে আমরা বলি রেইজড জেভিপি। আর ওই দিক থেকে নিচের দিক থেকে ব্লাডগুলো ইনফ্রাভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসতে পারবে না, সুতরাং বাইপ্যাডাল ইডেমা ডেভেলপ করবে। অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলার ইনফ্র্যাকশন হলে কিন্তু আমরা রাইট হার্ট ফেলিওরের ফিচার পাবো। এখন আমি একটা কথা বলি, এই অবস্থায় আপনি পেশেন্টকে কি ট্রিটমেন্ট দিবেন? এই অবস্থায় এই পেশেন্টের মেইন ট্রিটমেন্ট কি? আমরা বলি না যে অনেক সময় যে এমআইতে দেওয়া যাবে না। এমআইতে কি আমরা ফ্লুইড দেই? এনিবডি, এমআইতে কি আমরা ফ্লুইড দেই? এমআইতে কি ফ্লুইড দেওয়া যাবে? এমআইতে কি ফ্লুইড দেওয়া যাবে? আচ্ছা, আপনারা যেহেতু রেসপন্স করতেছেন না, আমি বলে দিচ্ছি। এমআইতে যদি সেটা লেফট ভেন্ট্রিকুলার ইনফ্র্যাকশন হয়, সেক্ষেত্রে ফ্লুইড দেওয়া যাবে না। যদি লেফট ভেন্ট্রিকুলার ইনফ্র্যাকশন হয়, সেক্ষেত্রে ফ্লুইড দেওয়া যাবে না। ঠিক আছে? কারণ লেফট ভেন্ট্রিকেল যদি দুর্বল হয়ে পড়ে, তাকে যদি আপনি ফ্লুইড দেন, তাহলে সে আর সেই ফ্লুইড পাম্প করে বাইরে দিতে পারবে না, অর্থাৎ হার্ট ফেলিওর খারাপ হবে। কিন্তু রাইট ভেন্ট্রিকেলের ব্যাপারটা দেখেন কীরকম হয়। আপনারা বদনায় পানি ভরছেন না? বদনায় পানি ভরলে কি হয়? বদনার যে নালা আছে, নালা দিয়ে কিন্তু পানি ছিটে বের হতে থাকে যখন বদনাটা পূর্ণ হয়ে যায়। বদনাতে যখন আপনি পানি ঢালতেছেন, তখন বদনাটা যখন ভরে যায়, তখন বদনার নালাটা যেটা আছে, সেই নালা দিয়ে কিন্তু পানি এরকম করে ছুটে ছুটে বের হতে থাকে, থাকে না? তো ওই বদনাটাকে আপনি জাস্ট রাইট ভেন্ট্রিকেলটা মনে করেন, আর বদনার নালাটাকে মনে করেন হলো পালমোনারি আর্টারি। অর্থাৎ এই বদনার নালা দিয়ে, পালমোনারি আর্টারি দিয়ে ব্লাডগুলো পরবর্তীতে কিন্তু লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে। তো যেহেতু রাইট ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন করার ক্যাপাবিলিটি আর নেই, সুতরাং ব্লাডগুলো রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে যেতে পারছে না। আর লেফট ভেন্ট্রিকেলে যেহেতু ব্লাড যেতে পারতেছে না, লেফট ভেন্ট্রিকেলের কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। এই জন্য আমরা এই ক্ষেত্রে পেশেন্টকে আইভি ফ্লুইড দিতে বলি। আইভি ফ্লুইড দিলে কি হবে? যদিও রাইট ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করতে পারতেছে না, কিন্তু আপনি ফ্লুইড দিলে রাইট ভেন্ট্রিকেল ভরে উঠবে, এবং যত ভরে উঠবে, রাইট ভেন্ট্রিকেল একটা বদনার কথা চিন্তা করেন, রাইট ভেন্ট্রিকেল ভরে উঠবে, এবং রাইট ভেন্ট্রিকেল ভরে ওঠার কারণে ওই উপচে পড়া ব্লাডগুলো, ভরে কনজেস্টেড হয়ে উপচে পড়া ব্লাডগুলো পালমোনারি আর্টারি দিয়ে রাশ করে লেফট ভেন্ট্রিকেলে চলে যাবে। এতে লেফট ভেন্ট্রিকেলের ভেনাস রিটার্নটা বেড়ে যাবে, লেফট ভেন্ট্রিকেলের ইনপুট বেড়ে যাবে, এবং লেফট ভেন্ট্রিকেলে যত বেশি ব্লাড যাবে, লেফট ভেন্ট্রিকেলের কার্ডিয়াক আউটপুট তত বেশি হবে, কারণ লেফট ভেন্ট্রিকেল তো ভালো অবস্থায় আছে। আপনারা কি এটা বুঝতে পারছেন? তার মানে যদি পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার ইনফ্র্যাকশন থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্লুইড কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু পেশেন্টের যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফ্র্যাকশনের
আমরা যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আমরা যদি গেস করি কিংবা ক্লিনিক্যালি আমাদের যদি মনে হয়, সেক্ষেত্রে কিন্তু ফ্লুইড ইন্ডিকেটেড। এবং কতটুকু পর্যন্ত ফ্লুইড দিব? যতক্ষণ পর্যন্ত ক্রেভস অ্যাপিয়ার না হয়। ক্রেভস অ্যাপিয়ার হলে তখন আমরা বুঝবো যে না, পেশেন্ট অলরেডি ফ্লুইড ওভারলোড হচ্ছে, তার মানে রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডগুলো লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে উপচে পড়ে। এটা কি বোঝা গেছে বদনার উদাহরণটা? তার মানে এখন থেকে মনে রাখবেন যে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হলো আইভি ফ্লুইড। মজার না জিনিসটা অনেক? তার মানে কী কী জিনিস নিয়ে আসলে আপনি রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন চিন্তা করবেন। একটা পেশেন্ট এমআই নিয়ে আসছে, এমআই নিয়ে আসার পরে ইনফিরিয়র ইস্কেমিয়া পাইছেন চেস্ট ইসিজি তো এখন আসলে পড়ানো আপনাদের সম্ভব না। আপনারা চাইলে আমার ইসিজি কোর্স করতে পারেন, হয়তো এই মাসের লাস্টে আর একটা করাবো। যাই হোক, তো আপনি এমআই নিয়ে আসছে একটা পেশেন্ট, তো আপনি দেখলেন ইসিজি পেপারে যে লিড 2-3 এভিএফ, এটাতে এসটি এলিভেশন আছে, অর্থাৎ আপনি কনফার্ম হলেন মোটামুটি যে পেশেন্টের ইনফিরিয়র এমআই আছে। এর সাথে দেখলেন যে পেশেন্টের কি আছে, ব্র্যাডিকার্ডিয়া আছে। তার মানে আপনার মাথায় আসলো কিংবা হার্ট ব্লক আছে, অর্থাৎ দুইটা কিউআরএস কমপ্লেক্স একটা গ্যাপ, আবার দুইটা কিউআরএস কমপ্লেক্স একটা গ্যাপ, বোঝাই যাচ্ছে যে তার এভি ব্লক আছে। তার মানে সেক্ষেত্রে আপনি কি পাচ্ছেন? আপনি ইনফিরিয়র এমআই বুঝতে পারলেন, তারপরে বুঝতে পারলেন যে এখানে ব্লক আছে, তারপরে আপনি দেখলেন পেশেন্টের বিপি মাপলেন, বিপি মেপে দেখলেন যে লো বিপি যখনই দেখবেন তখন আপনি একটু দেখলেন যে আচ্ছা তার জেভিপির অবস্থা কেমন। লো বিপি মানেই হলো কোনো একটা কারণে কার্ডিয়াক আউটপুট কমে গেছে। কার্ডিয়াক আউটপুট কমে যেতে পারে কোন কারণে? এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে রাইট ভেন্ট্রিকল যদি ইনফ্রাকশন হয়ে যায় সেক্ষেত্রে রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারে না, সুতরাং রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো লেফট ভেন্ট্রিকলে আসতে পারে না, এই জন্য তার কার্ডিয়াক আউটপুট কমে যায় লেফট ভেন্ট্রিকলে। তো যখনই আপনি দেখলেন যে তার লো বিপি, তখন আপনি চিন্তা করলেন যে নো, এই পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হওয়ার বেশ সম্ভাবনা আছে। আরও কিভাবে আপনি আপনার ধারণাটাকে ক্লিয়ার করবেন? যখন দেখবেন যে পেশেন্টের জেভিপি রেজড, তখন আপনি আরও শিওর হলেন যে রাইট ভেন্ট্রিকেল একদমই কাজ করতেছে না, এই জন্য রাইট ভেন্ট্রিকেল পুরা কনজেস্টেড, রাইট অ্যাট্রিয়ামও নিচের দিকে ব্লাড দিতে পারতেছে না কনজেশনের কারণে, এর কারণে আলটিমেটলি জেভিপি রেজড হয়ে গেছে। তো আপনি এইভাবে ক্লিনিক্যালি আস্তে আস্তে স্টেপ ওয়াইজ যখন শর্ট করতে থাকবেন, ফোকাস করতে থাকবেন মেইন ক্লিনিক্যাল ডায়াগনোসিসের দিকে, একসময় আপনি বুঝতে পারবেন যে পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে, এবং সেক্ষেত্রে আপনাকে ফ্লুইড দিতে হবে। কতটুকু পর্যন্ত ফ্লুইড দিব? যতক্ষণ পর্যন্ত ক্রেভস অ্যাপিয়ার না করে। তো আমরা কি কিছু শিখতে পেরেছি আজকে? শেখা গিয়েছে? তো ডাক্তারি আসলে শুধু এই জন্য, আমি বড় ডাক্তার না, আমি খুবই সামান্য একটা ডক্টর, সামান্য একটা মানুষ। তা আমি যেটা ফলো করি যে বুকে ধরফরের জন্য এনডেভার দেওয়া, গায়ে জ্বর আসলে প্যারাসিটামল দেওয়া আর একটা অ্যান্টিবায়োটিক দেওয়া, ঘুমের সমস্যার জন্যে ঘুমের ওষুধ দেওয়া, এটা ডাক্তারি হতে পারে না। ডাক্তারি ইজ সামথিং বিগার। এটা একজন ডক্টর মোটামুটি একজন ডিটেকটিভের মতো। তো সবাই ভালো থাকবেন এবং মন দিয়ে পড়াশোনা করবেন। ফাইনাল পরীক্ষা অনেকেরই সামনে চলে আসছে, তাদের জন্য অনেক শুভকামনা রইল। আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। হোয়াইট কোট গ্যালারি সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।